আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। রোগীর হার এভাবে বাড়লে পুরো ঢাকা শহরকে হাসপাতাল করেও সামাল দেওয়া সম্ভব নয়, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ঢিলে ঢালা দ্বিতীয় দিনের লকডাউন, মহাভোগান্তির শিকার অফিসগামী মানুষ। কাল ঢাকা সহ সিটি কর্পোরেশনগুলোতে চলবে গণপরিবহন, জানালেন ওবায়দুল কাদের। রাজধানীর মার্কেটগুলো স্বল্প সময়ের জন্য হলেও খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ব্যবসায়ীদের, নইলে ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা। মামুনুল সহ 17 হেফাজত নেতা ও অজ্ঞাত 2000 জনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা। এতিমখানা ছাড়া সব কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 66 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 9384 জনের। এ সময় 7213 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে 6,51,652 জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিস্তার রোধে কঠোর লকডাউন কার্যকরের কোনো বিকল্প নেই। দেশে এর আগে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল 4 এপ্রিল রবিবার। এদিন আক্রান্ত হয় 7087 জন। আর মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের 30 জুন, সেদিন মারা গিয়েছিলেন 64 জন। কিন্তু মঙ্গলবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, অতীতের সকল রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7213 জন, আর মৃত্যুর সংখ্যা এ যাবৎকালের সর্বোচ্চ 66 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 9384 জন। মোট শনাক্ত 6,51,652 জন। শনাক্ত বাড়ার পেছনে সরকারের লকডাউন ঘোষণার প্রক্রিয়ার সমালোচনা করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অফিস আদালত খোলা, গণপরিবহন বন্ধ করে দিচ্ছেন। গণপরিবহন বন্ধ করে দিয়ে অফিস আদালত খোলা রাখার মধ্যে একটা চরম বৈপরীত্য। আবার আরেক দিক দিয়ে আপনি লকডাউন দিচ্ছেন, লকডাউনকে ডিফাইন কি করতে পারছি কিনা আমরা। আপনি আবার ঘোষণা দিয়ে যখন আমরা লকডাউন দিচ্ছি, তখন কালকে লঞ্চগুলোতে কি ভয়ঙ্কর ভিড় ছিল। তার দুদিন আগে মেডিকেল MBBS পরীক্ষা হয়ে গেল। সব মিলিয়ে আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় অসংলগ্নতা রয়ে গেছে। লকডাউন কার্যকর না হওয়ার জন্য সরকারের আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতাকে দায়ী করলেন তারা। আচ্ছা, জরুরি যুদ্ধাবস্থায় আমরা কারফিউ দেই না, তো এখন কি এরকম একটা অবস্থা সৃষ্টি হয়নি? আমার তো মনে হয় যে হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে, যারা আমার নিজের পরিবারের 3 জন আক্রান্ত, হাসপাতালে গিয়ে ICU সিট পাচ্ছেন না, অক্সিজেন দেওয়ার পর্যন্ত ব্যবস্থা পাচ্ছে না ঢাকা শহরে। জরুরি স্বাস্থ্য ব্যবস্থাও কি আমরা নিতে পারছি? বসুন্ধরায় যে বিশাল হাসপাতাল গড়ে ওঠার জন্য যে অনেক জিনিসপত্র আনা হলো, তার অবস্থা আজকে কি? গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 34,360টি। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে 48,47,335টি। গত একদিনে সুস্থ হয়েছে 2,969 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছে 55,83,083 জন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, যে হারে করোনা রোগী বাড়ছে তাতে পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানালেও সামাল দেওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, গতবারের চেয়ে 10 থেকে 11 গুণ বেড়েছে রোগী ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টার ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা মহামারী নতুন করে আগ্রাসী ভূমিকায় নেমেছে। ঢাকার হাসপাতালগুলোতে বেডের সংখ্যা 2500 থেকে বাড়িয়ে 5000 করা হয়েছে। এছাড়া প্রাইভেট হাসপাতালেও 1000 বেড বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, এর চেয়ে আর বাড়ানো সম্ভব নয়। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা চেষ্টা করে যাচ্ছেন। লকডাউন দেশ ও মানুষের কল্যাণের জন্যই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার কারো উপর জোর করে প্রয়োগ করতে চায় না। ঢাকার সমস্ত হাসপাতালে আমরা বেড বাড়ানোর চেষ্টা করেছি। বেড বাড়ানোটা খুবই দুষ্কর, কারণ একই বিল্ডিংয়ে নতুন করে বেড দেওয়া খুবই দুষ্কর।
আমরা নন করোনা রোগীদেরকে সরিয়ে আমরা করোনা রোগীর ব্যবস্থা করছি। প্রত্যেক দিন যদি 500 থেকে 1000 রোগী বাড়ে, তাহলে পরে আমি যেটা বলেছি পুরো শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে সম্ভব হবে না। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে টিকার মজুদ পেয়েও গেছেন বলে জানিয়েছেন টিকা কেন্দ্রের ইনচার্জ ডক্টর খোরশেদ আলম। কোভিডের সংক্রমণের হঠাৎ ঊর্ধ্বগতি রোধে সারা দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। এর মাঝেও লোকজন এসেছে টিকা নিতে, যদিও সংখ্যায় অনেক কম। দেরিতে রেজিস্ট্রেশন করেও নানা কারণে যারা সময় মতো টিকা নিতে পারেননি তারাই এখন আসছে টিকা নিতে। দেরিতে নিলেও দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই তাদের মধ্যে। সেকেন্ড ডোজের আমার ডেটটা দেওয়া হয়েছে জুনের 3 তারিখ, সুতরাং আমি নিতে আর কোনো সমস্যা মনে করি নেই। গভর্নমেন্ট যেভাবে টিভিতে প্রচার করতেছে টিকা আসতেছে, তো আমরা আশা করতেছি সময় মতো চলে আসবে। আর আমাদের ডেট দিয়ে দিচ্ছে সেকেন্ড ডোজের। আমি তো মে মাসের 20 তারিখে ডেট পেয়ে গেছি। ওয়াইফ আজকে প্রথম দিচ্ছে, ওনার দেওয়ার পরে ডেট পাবে ইনশাল্লাহ। যতদূর জানি ইনশাল্লাহ টিকার কোনো ক্রাইসিস না। এদিকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু করার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্র পুরোপুরি প্রস্তুত বলে জানান এর ইনচার্জ ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম। মোটামুটি সব কিছু ঠিক আছে, প্লাস আমরা যে আমাদের টিকা ভ্যাকসিন যা দরকার সেগুলি আমরা অলরেডি রিজার্ভ করে রেখেছি। 28শে জানুয়ারি যাদেরকে দিয়েছি ওনারা সেকেন্ড ডোজের জন্য আসবেন হলো 8 তারিখে। আবার 7ই ফেব্রুয়ারি যাদেরকে আমরা দিয়েছি তাদেরকেও আমরা বলেছি 8 তারিখে আমরা দিব। এই তো আর যাদের 8 তারিখ আছে তারা তো 8 তারিখে আসবে, তো 3টা একই সাথে আসবে। তবে অসুবিধা হবে না, যেহেতু আমরা একই দিনে প্রায় 1500 থেকে 2000 আমরা দিতে পারি, সেই ক্যাপাসিটি আমাদের আছে। দ্বিতীয় ডোজ শুরু হলেও এখন পর্যন্ত যারা টিকার প্রথম ডোজের জন্যই রেজিস্ট্রেশন করেননি তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুসারে চলবে বিএসএমএমইউ টিকা কেন্দ্র। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ কমাতে দ্বিতীয় দিনের লকডাউন চলছে অনেকটা ঢিলেঢালাভাবেই। বাস, লেগুনার মতো গণপরিবহন বাদে বেশিরভাগ যানবাহনই চলছে স্বাভাবিকভাবে। তবে রাজপথে গণপরিবহন না থাকায় কর্মস্থলগামী মানুষকে পড়তে হয় মহা ভোগান্তিতে। গুনতেও হয় দ্বিগুণ পর্যন্ত ভাড়া। যানবাহনের এই চিত্র দেখে বোঝার উপায় নেই যে দেশে চলছে 7 দিনের লকডাউন। নগরীর অলিগলি থেকে রাজপথ কোথাও নেই লকডাউনের প্রভাব। গণপরিবহন বন্ধ থাকলেও অবাধে চলেছে বেশিরভাগ যানবাহন। নিষেধাজ্ঞা অমান্য করে পেছনে যাত্রী বসিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলও। ভাই আমাকে অফিসের কাজে যাচ্ছি, ভাই আমরা টুঙ্গি যাচ্ছি। ওর অফিসে নামায় দিয়ে তারপর আমি আমার অফিসে যাইতে হবে, কিছু করার নাই, গাড়ি নাই, যাওয়া তো লাগবেই, কিছু তো করার নাই। আমার খিদার তাড়া না, আমি যাইতে হবে, আমার ব্যবসা আছে। প্রচন্ড দাম, খালি প্রাইভেট আর প্রাইভেট, যেসব প্রাইভেট বাইরে না ওসব প্রাইভেট এখন রোডে। এটা লকডাউন মানে সবই তো গাড়ি ঝোড়া চলে। অতিরিক্ত যানবাহনের চাপে ভরদুপুরেও যানজটে পড়তে হয় অনেককে। লকডাউনের সুযোগে রিকশার বিচরণ অবাধ থাকলেও ছিল না কোনো বাস। এতে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয় অফিসগামী মানুষকে। সিএনজি বা রিকশায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। ভোগান্তি হচ্ছে এটাই যে পাবলিক সার্ভিস বন্ধ, বাট অফিসে যেতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমাদের। বাস গাড়ি কিছু তো নাই, এখন সিএনজি করে যাওয়ার চেষ্টা করতেছি, ভাড়া বেশি দিয়ে হলে তো যাইতে তো হবে। এখান থেকে ভাড়া আসলে 60 টাকা হয় আর কি, হ্যাঁ সেখানে 80 টাকা চাচ্ছে আর কি। কোনো যানবাহন পাচ্ছি না, আর সিএনজিতে গেলে যে ভাড়া এটা তো কস্টিং বেশি। বাসের ভাড়া 30 টাকা ছিল, আমরা 50 টাকা 35 টাকার ভাড়া আমার 200 টাকা দিয়ে যাইতে হবে, কারণ আমরা জনগণ তো ঘাটতি, কারণ আমরা জনগণের মরণ, এটা তো সরকারের কোনো সমস্যা নাই। রাতের লকডাউনে কড়াকড়ি থাকলেও দিনে মানুষ চলতে পেরেছেন কোনো বাধা ছাড়াই। তবে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন চলাচল নিয়ন্ত্রণে লোকজনকে নিরুৎসাহিত করছেন তারা। অফিস তো চালু আছে, তাই নয়, এখন অফিস টাইম, মানুষ অফিসেই যাচ্ছে, বেশিরভাগ মানুষ অফিসেই যাচ্ছে। আর অন্যান্য সময় আমরা নিরুৎসাহিত করছি, মানুষকে ঘরে থাকার জন্য উৎসাহিত করছি। ভাইরাসের সংক্রমণ কমাতে লকডাউন কার্যকরে প্রয়োজনে অভিযান চালানোর অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামীকাল থেকে ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ সিটি কর্পোরেশন এলাকার সড়কে ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গণপরিবহন চলবে। জনগণের সুবিধার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ তথ্য জানান। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গণপরিবহন বন্ধ রেখে সোমবার থেকে সারা দেশে লকডাউন দেয় সরকার। সীমিত আকারে অফিস খোলা থাকায় যানবাহন নিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ
গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে। এর আগে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারে যুক্ত হয়ে ওবায়দুল কাদের করোনা সংক্রমণ মোকাবেলায় লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দেন। করোনা সংক্রমণ বৃদ্ধি মোকাবিলা, আরেকটি হচ্ছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করা। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় যেমন জরুরি, তেমনি দলের ঐক্য আরও সুসংহত করা আশু জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। করোনার এই অবনতিশীল পরিস্থিতিতে লকডাউনের নির্দেশনাকে কঠোরভাবে প্রতিপালন করার জন্য আহ্বান জানাচ্ছি। করোনা দুঃসময়ে বিএনপির কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। লকডাউন কার্যকর করা নিয়ে ফরিদপুরের সালথায় পুলিশের সাথে সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া হামলার শিকার হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার ইউএনও। এদিকে মার্কেট খোলা রাখার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আর গণপরিবহন বন্ধ থাকায় সারা দেশে জনভোগান্তি ছিল চরমে। লকডাউন কার্যকর করা নিয়ে ফরিদপুরের সালথায় সোমবার দফায় দফায় সংঘর্ষ হয়। এসিল্যান্ড মারুফা সুলতানের নেতৃত্বে ফুকরা বাজারে একজনকে লাঠিপেটা করা হয়। পরে শত শত মানুষ থানা ও উপজেলা কমপ্লেক্স সহ বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয় মঙ্গলবার সকালে। গুজব ছড়িয়ে ধর্মান্ধ মৌলবাদীরা এ হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। যারা প্রদর্শনী সংশ্লিষ্ট তাদের ধরার বিষয়ে আমাদের অভিযান চলমান আছে। আর এই গতকালের যে আক্রমণ, এই আক্রমণে পুলিশ এবং র্যাব সহ মোট 8 জন সদস্য আহত হয়েছে। মাওলানা আকরাম আলী সাহেব তাকে এবং তাদেরকে ধরে আনছে এবং এই কথা কিছু দুষ্কৃত স্থানীয় লোকজন, এটা সাধারণ জনগণের ভিতরে ছাড়ার সাথে সাথেই 4-5 লোকজন এসে মনে করে এই উপজেলায় বা থানায় এই আক্রমণটা করছে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতামূলক প্রচারের সময় 2 যুবককে আটক ও মারধর করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। এ সময় তারা 2 যুবককে ছিনিয়ে নিয়ে যায়। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাভারের স্থানীয় ব্যবসায়ীরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টাঙ্গাইলেও মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বগুড়ায় ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি বিক্ষোভ করেছে লকডাউনের প্রতিবাদে। প্রতিবাদী স্লোগানে জামালপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দোকান মালিক কর্মচারীরা। এদিকে কুমিল্লা ও গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে আন্দোলন করেছেন ব্যবসায়ীরা। একই ইস্যুতে সিরাজগঞ্জেও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে গণপরিবহন না থাকায় বিপাকে পড়তে হয়েছে পোশাক শ্রমিকদের। এই সুযোগে অন্য যানবাহনে দেদারসে যাত্রী পরিবহন করা হচ্ছে। ঢিলে ঢালাভাবে চট্টগ্রামে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। সড়কে গণপরিবহন না থাকায় জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। সিলেটেও নগরীর 6টি প্রবেশ পথে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজশাহী ও ময়মনসিংহে বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ও মাহেন্দ্রর চালকরা। এছাড়া কিশোরগঞ্জ সহ সারা দেশে চলছে ঢিলে ঢালা লকডাউন। লকডাউনের তেমন প্রভাব পড়েনি রংপুরে। নিত্যপণ্যের বাজারেও উপচে পড়া ভিড়। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও সাধারণের নেই করোনা ভীতি। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক।
রাজধানীর চাঁদনী চক, গাউসিয়া সহ অন্যান্য মার্কেট স্বল্প সময়ের জন্য খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই তারা দোকানপাট খুলতে চান। এই সুযোগ না দিলে ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তারা। লকডাউনের মধ্যে মার্কেট খোলা রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন রাজধানীর চাঁদনী চক ও গাউসিয়ার ব্যবসায়ীরা। নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় মার্কেটের দোকান খোলা রাখার দাবিতে স্লোগান দেন ব্যবসায়ীরা। অন্যান্যদের আংশিক সুযোগ দেওয়া হলেও লকডাউনে মার্কেট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। পহেলা বৈশাখ ও রমজানের আগে দোকান বন্ধ থাকলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান ব্যবসায়ীরা। এই সময়টাতে আসলে লকডাউন দিয়ে সমস্ত কিছু খোলা, কিন্তু মার্কেট বন্ধ, তাহলে আমরা কি করব? শুধুমাত্র আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই লকডাউন দেখা যাচ্ছে, আর কোথাও আপনি দেখেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিন্তু কম বেশ ঠিকই চলতেছে। সীমিত পরিসরে মার্কেট খুলে রাখার পক্ষে ব্যবসায়ী নেতারাও। গত লকডাউনে আমাদের যেই ক্ষতি হয়েছে, যেটা ভাষা প্রকাশ করার মতো না, আর এবারও যদি আমরা সেরকম কোনো পরিস্থিতিতে পড়ি, তাহলে আল্লাহ জানে যে আমাদের কপালে কি আছে। হ্যাঁ, আমরা একেবারে শেষ হয়ে যাব। দেখা যাচ্ছে সীমিত আকারে কলকারখানা শুরু, সব কিছুই চলাচল করতেছে, খালি শুধু দোকানপাট বন্ধ। তো আমরা চাই আমাদেরকেও যেন দোকানপাট খুলতে দেওয়া হয়। বন্ধ রয়েছে নিউ মার্কেট সহ রাজধানীর অন্যান্য মার্কেট ও দোকানপাট। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। করোনাকালে শ্রমিকদের ত্রাণ ও ইনসেন্টিভ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, লকডাউনে সরকার শ্রমজীবী মানুষের স্বার্থ দেখছে না। জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। লকডাউন হয়ে গেল বাংলাদেশে, ভালো কথা, জীবন বাঁচানোর জন্য, কোভিডকে আপনার ঠেকানোর জন্য, সংক্রমণ যাতে আর বৃদ্ধি না পায় তার জন্য লকডাউন ধরনের কিছু দরকার আছে। কিন্তু একই সঙ্গে যে সমস্ত আমাদের শ্রমিক ভাইরা কাজ করেন ছোট ছোট ইনফর্মাল ইন্ডাস্ট্রিগুলোতে, সেক্টরগুলোতে, ছোট ছোট কলকারখানাগুলোতে, যারা আজকে আপনার এই হকার্সদের কাজ করছে, যারা চায়ের দোকানে কাজ করে, যারা বিভিন্ন শপিং মলে কাজ করে, তাদের স্বার্থ তো একবার দেখা হচ্ছে না। যে এই কোভিড কালে শ্রমিকদেরকে অবশ্যই তাদেরকে সাবসিডি দিতে হবে, তাদেরকে অবশ্যই সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা এখন এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনের নাম উল্লেখ করে রাজধানীর পল্টন থানায় সংঘর্ষ, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা করেছেন আরিফুজ্জামান নামে এক ব্যবসায়ী। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 2000 জনকে। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। 26শে মার্চ শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে বাধা দেয় সরকার সমর্থকরা, বাধে সংঘর্ষ। পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। এই ঘটনায় 5 এপ্রিল রাতে আরিফুজ্জামান নামে এক ব্যবসায়ী ও যুবলীগ নেতা বাদী হয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন পল্টন থানায়। মামলায় তিনি উল্লেখ করেন, নানা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তার ও মুসল্লিগণের উপর হামলা চালায় অভিযুক্তরা। সিঁড়ি দিয়ে নামার পরে ভিতরের থেকে ওরা ইট পাটখেল, মসজিদের টাইলস ভেঙে ট্যাঙ্গে এরা বাইরে বৃষ্টির মতো ছোড়া শুরু করে দেয়। পরে ভিতর থেকে ওরা কয়েকটা ককটেল মারে। এরপরে ওরা ধাওয়া করে বাইরে চলে আসলে এরপরে মনে করেন বাইরে ভাঙচুর টাংচুর, দোকানপাট ভাঙচুর, তারপরে মোটরসাইকেল অগ্নিসংযোগ, এভাবে ওরা হামলা শুরু করে দেয়। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরো 2000 জনকে। পুলিশ বলছে অভিযুক্তদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। আসামি যাদেরকে দেওয়া হয়েছে তাদের প্রকৃত পরিচয়গুলো কি, তারা কোথায় অবস্থান করছে এবং ওই দিন 26 তারিখে কোথায় অবস্থান ছিল, তারপরে তাদের এই ঘটনার সাথে লিঙ্ক আপ কি আছে, সরাসরি তারা ফিজিক্যালি ছিল নাকি তারা অর্ডার দিয়েছে, নাকি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, নাকি উস্কানি দিয়েছে, নাকি ফাইন্যান্স করেছে, ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনার বিষয় আছে। তো এগুলো আমরা শর্ট টাইমের ভিতরে পর্যালোচনা করে যাদেরকে এই আইন বিরোধী কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট পাবো, আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশও বাদী হয়ে একটি মামলা করেছিল। আসামি করা হয়েছিল অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিরাজমান করোনা পরিস্থিতিতে এতিমখানা ছাড়া দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশ জানানো হয়। তবে শিক্ষার্থী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কওমি মাদ্রাসার অফিস খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কিছু কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে। এটাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই নির্দেশ পালনে কোনরূপ শৈথিল্য দেখানো যাবে না। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় জনসমাগম কমছে না। বিকেল 4টার পর কাঁচা বাজার বন্ধ থাকলেও বাজার কেন্দ্রিক জনসমাগম থাকছেই। এছাড়া প্রধান সড়ক থেকে গলি বা পার্ক কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লকডাউনের নিয়ম অনুযায়ী রাজধানীতে বিকেল 4টার পর পুলিশি তদারকিতে বেশিরভাগ কাঁচা বাজার বন্ধ করে দেওয়া হয়। দোকান বন্ধ করলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাজারেই ঘোরাঘুরি করছেন। বাজার কেন্দ্রিক মানুষের জটলাও থাকছেই। না, লাভ লসের কথা নাই, কিন্তু ব্যবসা সরকার যেটা নিয়ম করছে নিয়ম আমাদের পালন করতে হবে। গত লকডাউনে বন্ধ ছিল কারখানাগুলো, বন্ধ থাকার পরে আমি 5 লাখ টাকা লোন নিলাম ভাই। লোন নেওয়ার পরে গাড়ি বন্ধক থেকে লোন নিছি, নেওয়ার পরে ভাই এখন দিল লকডাউন, এখন আমাদের করুণ অবস্থা হয়ে গেছে। এখনকার ব্যবসা অনেক ক্ষতি হইতেছে, আমার দোকানদারি চলতেছে না। যদি সরকার কোনো সহযোগিতা করে, কোনো লেভেলে আমাকে নিয়ে পৌঁছায়, তাহলে আমরা দোকান বন্ধ রাখতে বাধ্য, কিন্তু এই পর্যায়ে বন্ধ রাখা আমার সম্ভবই না। একই রকম পরিস্থিতি সন্ধ্যা 6টার পরও প্রধান রাস্তা থেকে গলিপথ সবখানেই দেখা যায় মানুষের অযাচিত ঘোরাঘুরি। সন্ধ্যা 6টার পর রাজধানীর পার্কগুলোকে দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। এ সময় সবার বাড়িতে থাকার কথা থাকলেও আড্ডা গানে সবাই যেন রয়েছেন ছুটির আমেজে। নিয়ম মানার তোয়াক্কা করছেন না অনেকেই। আমরা যদি মানি তাহলে লকডাউন, জনগণ তো মানতেই না। যেমন আমরাই বের হইতেছি, আমার মনে হয় না কোনো একটা কার্যকরী হবে বোধ। তো গাড়িগুলোও রাস্তায় অনেক চলাচল করতেছে, এগুলো মনে হয় না আসলে কার্যকরী হবে। অর্থনীতির ক্ষতি মেনেই সরকার লকডাউন দিয়েছে, তবে মানুষের এমন আচরণ লকডাউন কতটা সফল হবে সেই প্রশ্ন থেকেই যায়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দেশের এক বিশেষ অর্জন উন্নয়নশীল দেশে উত্তরণ। মঙ্গলবার সকালে যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটের রেজিমেন্টাল কালার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান 16 ও 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এবং 10 ও 11 সিগন্যাল ব্যাটালিয়নের কালার প্যারেডে অংশ নেন। এরপর তিনি ব্যাটালিয়নের কাছে রেজিমেন্টাল পতাকা দেন। এ সময় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা রয়েছে, যা তাদেরকে আরও নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষা নদীতে কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 34 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে শীতলক্ষা নদীর বিভিন্ন জায়গায় লাশগুলো ভেসে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, উদ্ধার হওয়া 5টি লাশ পুরুষের। সোমবার দুপুরে ডুবে যাওয়া লঞ্চটি টেনে তীরে আনার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এদিকে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে নিখোঁজ 3 জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। রোগীর হার এভাবে বাড়লে পুরো ঢাকা শহরকে হাসপাতাল করেও সামাল দেওয়া সম্ভব নয়, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ঢিলে ঢালা দ্বিতীয় দিনের লকডাউন, মহাভোগান্তির শিকার অফিসগামী মানুষ। কাল ঢাকা সহ সিটি কর্পোরেশনগুলোতে চলবে গণপরিবহন, জানালেন ওবায়দুল কাদের। রাজধানীর মার্কেটগুলো স্বল্প সময়ের জন্য হলেও খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ব্যবসায়ীদের, নইলে ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা। মামুনুল সহ 17 হেফাজত নেতা ও অজ্ঞাত 2000 জনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা। এতিমখানা ছাড়া সব কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।